আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। এই বিষয়টি আসলে বেশ জটিল। একে শুধুমাত্র আইনের চোখে দেখলে এর পুরো চিত্রটা হয়তো পরিষ্কার হবে না। কারণ এখানে বাংলাদেশের রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং দুটি প্রভাবশালী পরিবারের দীর্ঘদিনের রেষারেষি সব মিলিয়ে একটা জমজমাট আবহ তৈরি করেছে। আমার মনে হয় আলোচনার শুরুতে আমরা মামলার মূল প্রেক্ষাপটটা একটু বুঝে নিতে পারি। দেখুন, একজন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিকী, যিনি কিনা একসময় ব্রিটেনের সিটি মিনিস্টার বা অর্থনৈতিক সচিবের দায়িত্ব সামলিয়েছেন, তিনি এখন সুদূর বাংলাদেশে প্লট দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। অভিযোগটা হচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী তার খালা শেখ হাসিনার প্রভাব খাটিয়ে ঢাকা শহরের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নিয়ে তিনি জালিয়াতি করেছেন। এই মামলার রায় ঘোষণা হতে চলেছে খুব দ্রুত, আগামী 1 ডিসেম্বর। মজার বিষয় হলো, টিউলিপ সিদ্দিক লন্ডনে অবস্থান করছেন আর তার বিচার চলছে অনুপস্থিতিতে, এবং প্রসিকিউশন তার জন্য যাবজ্জীবন কারাদণ্ডের মতো সর্বোচ্চ শাস্তি চাইছে। এই পুরো প্রক্রিয়াটাই একটি সাধারণ দুর্নীতি মামলার চেয়ে, আমি মনে করি, অনেক বেশি কিছু। আলোচনা যখন আন্তর্জাতিক মঞ্চে চলে আসে, তখন পরিস্থিতি আরো ঘোলাটে হয়। ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবীরা, যাদের মধ্যে সরকারের সাবেক মন্ত্রী থেকে শুরু করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনবিদরাও রয়েছেন, তারা বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ার বিরুদ্ধে সরাসরি আঙুল তুলেছেন। তারা বাংলাদেশের হাইকমিশনারের কাছে লিখিতভাবে জানিয়েছেন যে এই বিচার সাজানো এবং অন্যায্য। তাদের মূল আপত্তির জায়গা হলো, টিউলিপ সিদ্দিকী আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম অধিকারটুকু পাননি। তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ বা সাক্ষ্য প্রমাণ সম্পর্কে কিছুই জানতে পারেননি। এমনকি আইনজীবীরা সাথেও ঠিকভাবে যোগাযোগ করতে পারেননি। আর এর সঙ্গে যুক্ত হয়েছে আরো ভয়াবহ অভিযোগ। ব্রিটিশ আইনজীবীরা বলছেন, বাংলাদেশে টিউলিপ সিদ্দিকীর যে স্থানীয় আইনজীবী মামলা লড়ছিলেন, তাকে নাকি একরকম গৃহবন্দী করে রাখা হয়েছিল। এমনকি তার কন্যাকেও হুমকি দেওয়া হয়েছিল। এর ফলস্বরূপ তিনি মামলা থেকে সরে আসতে বাধ্য হন। যদি এই অভিযোগগুলো সত্যি হয়, তবে বুঝতে হবে এটা কেবল একটা দুর্নীতি মামলা নয়, বরং বিচারিক প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপের একটি জঘন্য নজির। আন্তর্জাতিকভাবে এটি বাংলাদেশের বিচার বিভাগের গ্রহণযোগ্যতার উপর মারাত্মক প্রশ্ন তুলে দেবে। টিউলিপ সিদ্দিকী নিজে দাবি করেছেন তিনি একেবারেই নির্দোষ। তার মতে এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার। তিনি মনে করেন তিনি আসলে তার খালা শেখ হাসিনা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের ব্যক্তিগত ও রাজনৈতিক রেষারেষির কুলাটেরার ড্যামেজ বা পার্শ্ববর্তী শিকার। তিনি ব্রিটিশ নাগরিক এবং একজন নির্বাচিত এমপি, তাই তিনি পলাতক নন। কিন্তু তার অনুপস্থিতিতে এই দ্রুত বিচার প্রক্রিয়া দেখে মনে হচ্ছে তাকে দ্রুত অপরাধী সাব্যস্ত করার একটা তাড়াহুড়া চলছে। এই পুরো বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই মামলার অস্বাভাবিক দ্রুততা। প্লট দুর্নীতি বা এই ধরনের জটিল মামলার নিষ্পত্তি হতে সাধারণত বছরের পর বছর লেগে যায়, অথচ ক্ষমতাচ্যুত শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই রায় আসছে সুপারসনিক গতিতে। সমালোচকরা বলছেন, এই দ্রুততা কোনো স্বাভাবিক বিচারিক প্রক্রিয়ার ইঙ্গিত দেয় না, বরঞ্চ এর পিছনে একটি সুনির্দিষ্ট রাজনৈতিক কৌশল কাজ করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যেহেতু কিছুদিন আগে শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে, তাই এখন শেখ পরিবারের অন্য সদস্যেরও দ্রুত আইনিভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে, যাতে যদি কোনো কারণে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে হয়, তবুও শেখ পরিবারের কোনো সদস্য, যেমন শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকী, সাইমা ওয়াজেদ পুতুল বা সজীব ওয়াজেদ জয়, তারা কেউ দেশে এসে যেন আর কখনো রাজনৈতিক নেতৃত্ব দিতে না পারে। এক কথায়, এটা হলো রাজনৈতিক বিলুপ্তকরণের একটি কৌশল। ক্ষমতা থেকে দূরে রাখার জন্য বিচারিক দণ্ডকে
একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে দুর্নীতি দমন কমিশন বা দুদক এবং বর্তমান সরকার পক্ষ অবশ্য এই অভিযোগগুলো অস্বীকার করেছে। তারা বলছেন মামলাটি সম্পূর্ণভাবে তথ্য প্রমাণের ভিত্তিতে নেওয়া আইনগত পদক্ষেপ এবং এর সঙ্গে রাজনীতির কোনো ধরনের সম্পর্ক নেই। কিন্তু আন্তর্জাতিক মনোযোগের কারণে এই মামলার গুরুত্ব বহুগুণে বেড়েছে। ১ ডিসেম্বরের রায় যাই হোক না কেন, যদি টিউলিপ সিদ্দিকী দোষী সাব্যস্ত হন, তবে এটি শুধু শেখ পরিবারের বিরুদ্ধে একটি আইনি দণ্ড হবে না, এটি বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বচ্ছতা, আইনের শাসন এবং মানবাধিকারের ক্ষেত্রে আন্তর্জাতিক মহলে একটি বড় প্রশ্ন চিহ্ন এঁকে দেবে। আর যেহেতু যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে কোনো প্রত্যর্পণ চুক্তি নেই, তাই তিনি ব্রিটেনে সুরক্ষিত থাকতে পারেন। সব মিলিয়ে এটি কেবল একটি আইনি লড়াইয়ের গল্প নয়, এটি প্রতিশোধের এক জটিল খেলা, যেখানে একসময়ের ক্ষমতাধর পরিবারের সদস্যরা এখন একটি দ্রুত বিচার প্রক্রিয়ার মুখে দাঁড়িয়ে। আর এই ঘটনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বারবার উঠে আসছে। এখন দেখার পালা ১ ডিসেম্বরে যে রায় হবে, এই রায় হওয়ার পর এই খেলার মোড় কোন দিকে যায়। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনার যে রায়, সেটি কিন্তু আন্তর্জাতিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। শুধু তোলপাড় সৃষ্টি করলে একটা কথা ছিল, শেখ হাসিনার এই রায় নিয়ে আন্তর্জাতিক মহল এবং মানবাধিকার সংস্থাগুলো যেভাবে তাদের প্রতিক্রিয়া দেখিয়েছে এবং সরকারের এই বিচারকে যেভাবে বিতর্কিত হিসাবে উপস্থাপন করেছে, তাতে আমার মনে হয় যেভাবে টিউলিপ সিদ্দিকী কিংবা শেখ পরিবারের উপর মামলাগুলোকে রাজনৈতিক প্রতিহিংসা এবং তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখার একটি কৌশল হিসাবে বলা হচ্ছে, সেভাবে এটি কিন্তু বাস্তবিকভাবে আন্তর্জাতিক মহলের চোখে ব্যাপকভাবে ধরা পড়ে যাবে। এখন যদি টিউলিপ সিদ্দিকীর যে রায়, সেটি নিয়েও আন্তর্জাতিক মহলে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়, তাহলে শেখ হাসিনার রায়ের সময় আমরা যেভাবে দেখেছি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক বিশ্লেষক, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তারা সরকারের বিচারিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। একইভাবে টিউলিপ সিদ্দিকীর রায় নিয়েও যদি প্রশ্ন তুলে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ৩টি বড় ম্যান্ডেট, সংস্কার, বিচার এবং নির্বাচন, তাদের বিচারিক প্রক্রিয়া বা ২ নম্বর যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটটি ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হবে। এবং একটি সরকার, সেটি হোক অন্তর্বর্তীকালীন সরকার কিংবা একটি নির্বাচিত সরকার, তার বিচারিক প্রক্রিয়া যদি প্রশ্নবিদ্ধ হয়ে যায়, তাহলে তার সম্পূর্ণ কাঠামোর উপর বর্তমান সময়ে যে কাদা ছোড়া হচ্ছে, সেই কাদা আরো ব্যাপক আকার ধারণ করবে। এর ফলাফল কি হতে পারে? দেখুন, ইতিমধ্যে কিন্তু আমরা ফলাফলগুলো খুব ঢালাওভাবে দেখতে পাচ্ছি। প্রথমত, আন্তর্জাতিক মহল যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যাপক সম্মান করত, বর্তমান সময়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঠিক ততটা সম্মান করছে না। আবার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে যেমন আন্তর্জাতিক মহল ছিল, এখন কিন্তু বেশ কয়েক মহলগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করা ছেড়ে দিয়েছে বা তারা পিছন থেকে সরে গেছে। এর ফলে অন্তর্বর্তীকালীন সরকারের যে একটি মজবুত ভিত্তি ছিল প্রাথমিক অবস্থায়, সেই মজবুত ভিত্তি কিন্তু এখন দুর্বল হয়ে গেছে। এখন একটি মজবুত খুঁটিওয়ালা ঘরকে যদি কেউ জুড়ে ধাক্কা দেয়, তাহলে সেই ঘর কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমার মনে হয় এই যে শেখ পরিবার কিংবা আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলাগুলো হচ্ছে, মামলার রায়গুলো হচ্ছে, এগুলো যেভাবে আন্তর্জাতিক মহলে ব্যাপক বিতর্ক সৃষ্টি করছে, সরকারকে প্রশ্নবিদ্ধ করছে, তাতে সেই ধাক্কায় অন্তর্বর্তীকালীন সরকারের যে নড়বড়ে ঘর হয়ে আছে, সেটি পড়ে যেতেও আমার মনে হয় খুব একটা সময় লাগবে না। তাহলে যদি নির্বাচনের পূর্বে সেই ঘর পড়ে যাওয়ার আলামত তৈরি হয়, তখন আসলে কি হতে পারে? তখন সর্বোপরি এই যে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং মহা উৎসবের নির্বাচন দেখানোর একটি ওয়াদা সরকার করেছে কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন, সেটি হয়তোবা বাংলাদেশের যারা জনগণ রয়েছেন তারা এটি দেখতে পাবেন না। বরঞ্চ এর জায়গায় একটি বিতর্কিত, একটি প্রহসনের নির্বাচন আমরা দেখতে পাবো। যাই হোক, সমাপ্তির অপেক্ষায় রইলাম। সমাপ্তি আমাদেরকে মূল বিষয়গুলো বুঝতে সুবিধা করবে।